9 এপ্রিল রোববার রাত 8টায় খালেদ মদিনা চেয়ার স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। হাজারীবাগে গ্যাস বিদ্যুৎ বন্ধের প্রতিবাদে বিক্ষোভকাল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। তিস্তার পানি দেবেন না মমতা, প্রণব সোনিয়ার সঙ্গে হাসিনার বৈঠক। কোরীয় উপদ্বীপের কাছে মার্কিন যুদ্ধজাহাজ, পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব। ট্যানারি মালিকদের আবেদন বিবেচনায় নিয়ে বকেয়া জরিমানার 30 কোটি টাকা মওকুফ করেছে আপিল বিভাগ। কারখানাগুলিকে 50,000 টাকা করে শ্রম মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে হাজারীবাগের ট্যানারির গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে কাল বিক্ষোভের ডাক দিয়েছেন ট্যানারির মালিক শ্রমিকেরা। হাজারীবাগের 67 বছরের শিল্প এলাকার অভিশাপ থেমেছে শনিবার। ঘুরছে না কোনো কারখানার চাকা, নিস্তব্ধ গোটা এলাকা। কিছু কারখানায় সকাল থেকে শ্রমিকরা আসলেও গ্যাস, বিদ্যুৎ সহ বিভিন্ন পরিষেবার সংযোগ না থাকায় কাজ হয়নি। কর্মহীন হওয়ার সংখ্যা থেকে বিক্ষোভ করেছেন তারা। সাভারে কখন কাজ শুরু করবেন তা নিয়েও অনিশ্চয়তায় আছেন শ্রমিকরা। 360 টনের মালিক যে লোক, তাদের গাফলতি আছে। শ্রমিক তো আমরা ক্ষতি করি নাই সরকারের। অনেক মালিকে কইতে পারবো যে চাকরি কি আমাদেরকে রাখবো না। অনেক মালিকরা তো ভাঙ্গেই কথা আমাদেরকে বলেও না। ডিসিকের ভুল বক্তব্যে চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, দাবি মালিক পক্ষের। সর্বোচ্চ আদালতের নির্দেশ, সেটা পালন করা অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য। সেই দায়িত্ব এবং কর্তব্যটা মাথায় নিয়েই ট্যানারি মালিকগণ যা করণীয় সবকিছু করবে। হাজারীবাগে অভিযানে 224টি ট্যানারির বিদ্যুৎ, 193টির পানি ও 54টির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সব ধরনের সেবা সংযোগ বিচ্ছিন্ন করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ট্যানারি মালিকদের জরিমানা মওকুফের পাশাপাশি সাভারে সরিয়ে নেওয়া ট্যানারিগুলোকে 15 দিনের মধ্যে গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের যে রায় ছিল ওটাও আর পেমেন্ট করতে হবে না, বাট যে শ্রমিকদের কল্যাণের জন্য 142টা ট্যানারির মালিককে 50,000 টাকা করে শ্রম মন্ত্রণালয়ে পেমেন্ট করতে হবে 15 দিনের মধ্যে, এবং ওই টাকাটা যে শ্রমিকদের যে হাজারীবাগ থেকে সাভারে পুনর্বাসন এবং ওয়েলফেয়ারের জন্য ব্যয় করা হবে। এছাড়া সাভারে ট্যানারি সরিয়ে নেওয়ার কারণে ধলেশ্বরী নদী যাতে দূষিত না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক করেছে আদালত। পরবর্তী করণীয় ঠিক করতে সোমবার হাজারীবাগে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন মালিক শ্রমিকরা। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্যানারি স্থানান্তর নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি মোবাশির হোসেন এবং বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান। স্থপতি মোবাশির হোসেন, আপনি নিশ্চয়ই জানেন যে প্রধান বিচারপতি এস.কে. সিনহা বলেছেন বুড়িগঙ্গা বাঁচাতে ট্যানারি স্থানান্তর করে যদি ধলেশ্বরীর একই দশা হয় তাহলে এই উদ্যোগের কোনো মানে হয় না। ট্যানারি সরিয়ে সাভার নেওয়ার ফলে ধলেশ্বরী নদী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কতটা রয়েছে বলে আপনি মনে করছেন, স্থপতি মোবাশির হোসেন? ধন্যবাদ। প্রথমেই আমি হাইকোর্টকে, উচ্চ আদালতকে ধন্যবাদ জানাই যে তাদের আর্থিক দুরবস্থা থেকে মুক্তি দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হয়েছে, যেটি তাদের উপর দেওয়া হয়েছিল, এবং এই অর্থটাই এখান থেকে যে অর্থটি আয় হবে সেটি শ্রমিকদের কাজে লাগানোর জন্য বলা হয়েছে। একই সাথে এখানে আপনাদের নিউজে একটি সুন্দর বক্তব্য এসছে, সেটি হচ্ছে শ্রমিকদের থেকে একটি বক্তব্য এসছে যে মালিকদের কারণে আমরা আজকে ভুক্তভোগী, অর্থাৎ মালিকরা যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতেন আজকে কিন্তু এই দুরবস্থার সৃষ্টি হতো না। এটি হলো একটি। আর আমরা শুরু থেকেই পরিবেশ আন্দোলন থেকে প্রতিনিয়ত এটাকে মনিটর করছিলাম এবং একটি কথা আমরা বারবার বলেছি, সেটি হচ্ছে যে হাজারীবাগ যেন, সাভার যেন পরবর্তীতে হাজারীবাগ পরিণত না হয়, এই এলাকাবাসী যেন সেভাবে না ভোগে। তার পরিপ্রেক্ষিতে মালিক পক্ষের একটি দায়িত্ব প্রথম থেকেই ছিল কঠোরভাবে যে এটির দেখভাল করা। সেখানে কিন্তু আমরা অনেক প্রচন্ড রকম দুর্বলতা দেখতে পেয়েছি মালিকদের পক্ষ থেকে, কারণ তারা মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে হাজারীবাগ থেকে তাদের যাওয়ার প্রয়োজনই হবে না। যাই হোক, তারপরেও সরকারে ভাবে যে কাজগুলি করা হয়েছে, এখন পর্যন্ত 50টি বড় বড় ফার্ম ওখানে শিফট করেছে। তাদের অনেকের সাথে আমি আলাপ করেছি, তাদের একটি বক্তব্য যে এইখানে শিফট হয়ে আসার পরিপ্রেক্ষিতে তাদের বিক্রয় মূল্য অনেক বেশি পাচ্ছেন বিশ্ববাজারে, কারণ একটি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটি প্রতিষ্ঠান। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এনভায়রনমেন্ট
প্রোটেকশন করার জন্য, অর্থাৎ ইটিপির যে কার্যক্রম সেটিকে সঠিকভাবে চালানোর জন্য প্রয়োজনীয় ইন্ডাস্ট্রির অবস্থান এখানে প্রয়োজন। আবার একই সাথে ইন্ডাস্ট্রিগুলি চালানোর জন্য যে গ্যাস কানেকশন দেওয়ার কথা সেই গ্যাস কানেকশনটিও এখনো সুষ্ঠুভাবে হয় নাই। সেটার পিছনে আবার জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, যেটি সত্য হতে পারে, যে কেউ অ্যাপ্লিকেশনই যদি না করে তাহলে আমি তাকে গ্যাসের কানেকশন কিভাবে দেব। কিন্তু আমি যতটুকু খবর নিয়েছি সেখানে চাইলে পারে আগামী 7 দিনের ভিতরেই বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাসের কানেকশন দেওয়া সম্ভব, এবং অনেকে টাকা পয়সা জমা দিয়েছেন। বড় বড় কয়েকটি কোম্পানির মালিকের সাথে আমার সরাসরি আলাপ হয়েছে, তারা বলেছে যে অল্প কয়েকদিনের ভিতরেই, আমরা আশা করছি 7 দিনের ভিতরেই গ্যাসের সংযোগ পাবো। কিন্তু দুটি জিনিস আমাকে একটু ভীত সন্ত্রস্ত করে, যেটি হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট হওয়ার কথা, এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে ওয়েস্টগুলি সংরক্ষণ করার কথা সেটি একটি উন্মুক্ত জায়গায় সংরক্ষণ করা হচ্ছে। এই ওয়েস্ট যদি প্রপারলি ম্যানেজমেন্ট করা না হয়, যেটার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করার কথা, তার জন্য যে এরিয়া প্রিজার্ভ করার কথা, তার এই ওয়েস্টগুলিকে সংরক্ষিত করার যে প্রচেষ্টা নেওয়ার কথা, ব্যবস্থাপনা করার কথা, সেগুলির কাজ কিন্তু এখনো হয় নাই। অর্থাৎ গ্যাসের কানেকশন, পানি এবং বিদ্যুতের সংযোগ চাওয়া মাত্রই এখন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, অ্যাপ্লিকেশন করলেই দেওয়া হচ্ছে। গ্যাস সংক্রান্ত মন্ত্রী আজকেই বলেছেন যে আমি যদি অ্যাপ্লিকেশন পাই আমি সাথে সাথেই গ্যাসের কানেকশন দেব, কিন্তু কেউ গ্যাসের জন্য অ্যাপ্লিকেশনই যদি না করে তাকে আমি কিভাবে কানেকশন দেব? এইসব জিনিস চিন্তা করে আমার মনে হয় মালিক পক্ষের সবচেয়ে বড় যে কাজটি, এখান থেকে যখন চাইনিজ এক্সপার্টরা চলে যাবে তখন কিন্তু এই পুরা ইন্ডাস্ট্রি এলাকাটাকে পরিবেশ বান্ধব অবস্থায় মেনটেন করার জন্য, প্রতিনিয়ত মেনটেন করার জন্য ওনাদেরকেই কিন্তু সামগ্রিকভাবে ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হতে হবে। সেই কাজটি যদি তারা শুরু থেকেই ইনভলভড হতেন, এবং হওয়া উচিত বলে আমি মনে করি, তাহলে ভবিষ্যতে এটা পশ্চিমবঙ্গের ট্যানারির মতন দুরবস্থায় পতিত হওয়ার সম্ভাবনা থাকবে না। আমার আবেদন থাকবে সরকারকে। জি, আপনার আবেদনটি শেষ করুন। আপনি আবেদন করছিলেন যে নিশ্চয়ই ট্যানারি মালিকদের কাছে আপনার একটি আবেদন ছিল। হ্যাঁ, আমার ট্যানারি মালিকদের কাছে আমার আবেদন, আপনারা সম্মিলিতভাবে এই কাজটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, সমন্বিতভাবে পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা নিন, এবং শ্রমিকদের স্বার্থ দেখার ব্যাপারে যত তড়িৎ গতিতে এই কাজটি করতে পারবেন, তাহলে শ্রমিকরাও এই দুরবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে। ছোট্ট একটি কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে মালিক পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে যে হাজারীবাগে আমাদের যে জমি রয়েছে, যেটার বাজার মূল্য এখন অনেক বেশি, তার আলোকে আমাদেরকে যদি ঋণের মাত্রাটি বাড়িয়ে দেওয়া হয়, আমাদের জন্য এই কাজগুলি করা অনেক সহজ হবে। আমি মনে করি বাংলাদেশ ব্যাংক এই ক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থাপনার আন্ডারে মালিকদেরকে অর্থ সরবরাহ করার ব্যাপারে একটি বিশেষ ব্যবস্থা নিতে পারেন। আমি জনাব মিজানুর রহমানের কাছে আসি। জনাব মিজানুর রহমান, আপনি স্থপতি মোবাশ্বের হোসেনকে শুনলেন। আপনি জানেন যে হাজারীবাগের ট্যানারি গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে আগামীকাল সোমবার বিক্ষোভের ডাক দিয়েছেন ট্যানারি মালিক শ্রমিকেরা। এই বিক্ষোভটি আসলে কি কারণে এই বিক্ষোভটি করা হচ্ছে? কারণ আপনারাই বলেছিলেন যে সর্বশেষ 30 মার্চের মধ্যেই আপনারা সকল স্থাপনা সেখান থেকে সরিয়ে নিতে পারবেন। তারও 9 দিন পরে, তারও 8 দিন পরে যখন আসলে গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি সেবার সংযোগ কাটা হলো, তারপরে এই বিক্ষোভের ডাক দেওয়ার মানে কি আসলে? জনাব মিজানুর রহমান, আপনারা কি চাইছেন আসলে? যে আসলে আমরা যেটা মানে আপনি যেটা কথাটা বলেছেন, যে আমরা আসলে 30 মার্চের মধ্যে বলেছিলাম, এইটা আমাদের পক্ষ থেকে বলা হয়নি, এটা আমাদের শিল্প সচিব মহোদয় উনি 31 মার্চের কথা বলেছিলেন। তখন উনি বলার আগে আমাদের যে মিটিংটা হয়েছিল, উনি কিন্তু আমরা তখন দাবি করেছিলাম আমাদেরকে জুন পর্যন্ত সময় দিতে হবে। কারণ যে আপনার এখানে গ্যাসের সংযোগ অনেকগুলি প্রতিষ্ঠান মানে পায়নি, অনেকগুলি আবেদন করছে, একটি প্রতিষ্ঠানও গ্যাসের সংযোগ পায়নি। আমাদের মোবাশ্বের সাহেব যে কথাটা বলেছেন গ্যাস কানেকশনের ব্যাপারে, গ্যাস কানেকশন কিন্তু আসলে শুধুমাত্র হাজারীবাগে যে 51টি ট্যানারি আছে ওদেরকেই দেওয়া হবে। এই যে যত আয়োজন, যত সরকারের থেকে যত বক্তব্য আসছে, এটা শুধু 51টা ট্যানারির জন্য প্রযোজ্য, আর বাকি যে 101টি ট্যানারি ওনারা কিন্তু গ্যাস পাবেন না। যে কারণে আমাদের এখানের একটা ছোট্ট ট্যানারি মালিক জাকির হোসেন ট্যানারি, উনি কিন্তু গত বুধবার বা বৃহস্পতিবার একটা হাইকোর্টে একটা রিট করেছিলেন, এবং সেটার আলোকে হাইকোর্ট একটা রুলও দিয়েছেন যে আগামী
এক সপ্তাহের ভিতরে বা 12 তারিখের মধ্যে 12 তারিখের মধ্যে এটার মানে তিতাসের এমডি কে উনি কল করেছেন, ওনার থেকে জানতে চাবেন ব্যাখ্যাটা যে আসলে কি। আজকেও আপনারা জানেন যে উচ্চ আদালত 15 দিনের মধ্যে গ্যাস দেওয়ার কথা বলেছেন। আমরা এই উচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি। আমাদের দাবিগুলি আসলে মূলত সরকারের কাছে এখন থাকবে। আমাদের কালকে যে মহাসমাবেশ হবে এটা আসলে সরকারের কাছে আমাদের দাবি দাওয়াগুলি পেশ করার জন্যই সমাবেশ। এটা আসলে ওরকম মানে কোনো আন্দোলন বা কিছু না। আপনারা জানেন যে আপনারা বারবারই বলে থাকেন যে আমরা আসলে কারো কথাই শুনি না, আমরা সরকার মানি না, আমরা আদালত মানি না। গতকালকে আপনারা সেটা প্রত্যক্ষ করেছেন যে আমাদের এখানে কত সুন্দরভাবে সবকিছু সহজভাবে একদিনের ভিতরে, যেখানে ওনারাই 3 দিন সময় নিয়েছিলেন, একদিনের মধ্যে সব কমপ্লিট করে চলে যেতে পেরেছেন। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে আমরা আসলে ব্যবসায়ী বুঝি, আমরা পলিটিক্স বুঝি না। কিন্তু কোনো কারণে কি মিজানুর রহমান এইরকম মনে করা কোনো কারণ আছে যে আপনারা আসলে ভাবেনি নাই হাজারীবাগ থেকে আপনাদের যেতে হবে, সেই জন্য আপনারা নানা কিছুর কারণে জানেন যে এই হাজারীবাগ থেকে যাওয়ার কথাটি আসলে শুরু হয়েছিল 2003 সালে, আদালতের নির্দেশনা আসা শুরু হয়েছে 2009 সালে। আপনারা সেখান থেকে চলে যাওয়ার জন্য 6 মাস 1 বছর 6 মাস 1 বছর করে 2009 সালে সেই সময়কার যে মন্ত্রী আছেন দিলীপ বড়ুয়া, তিনি একবার বলেছিলেন 6 মাসের মধ্যে হাজারীবাগের ট্যানারি এখান থেকে সরে যাবে, কিন্তু বাস্তবে এটি হয় নাই আসলে। এর কারণ হিসেবে আপনারা কি বলছেন, যেটি শ্রমিকরা বলছেন যে আপনারা যে আপনাদের কারণে শ্রমিকরা সাফার করছেন। এখন স্থপতি মোবাশ্বের হোসেন পরিবেশ আন্দোলনকারী, যাদের অন্যতম আন্দোলনের ফসল হাজারীবাগ এখান থেকে সরে যাওয়া, তারাও বলছেন যে মালিকরা যদি বিষয়টি আসলে বিবেচনা করেন যে কিভাবে তারা সরে যাবেন, কিভাবে তারা আবার এটি শুরু করবেন, তাহলে সব দিক দিয়ে বিষয়টি ঠিক হতো। যে আপনারা জানেন যে আমাদের 50টা ট্যানারি ওখানে কিন্তু অলরেডি উৎপাদনে চলে গেছে। তার মানে আমরা যাব, এটা সত্যি, এটা বাস্তব। আমরা 2200 কোটি টাকা ওখানে ইনভেস্ট করে ফেলেছি। সুতরাং আমরা কেন যাব না? আমাদের আজ পর্যন্ত একটা গ্যাসের কানেকশন দেওয়া হয় নাই। আমরা পরবর্তী প্রোডাকশনটা ওখানে কিভাবে করব, যার কারণে আমাদের আদালতের কাছে দ্বারস্থ হতে হয়েছে। একটি গ্যাস কেন্দ্র, একটি গ্যাস সংযোগ আপনারা পান নাই, কিন্তু পজিটিভ। আর 2003 সালের কথাটা যেটা বলেছেন এটা আসলে মানে কাগজে কলমে 2003 সাল। আপনার সিইটিপির কাজ শুরু হয়েছে 2014 সালের জুলাই মাসে। তো সিইটিপি কে 18 মাসের সময় দেওয়া হয়েছে। সিইটিপি কিন্তু আজ পর্যন্ত কমপ্লিট হয় নাই। সিইটিপির কি আনলিমিটেড সময়? তাদেরকে জন্য কি কোনো নির্দিষ্ট সময় নেই? তারা কেন কমপ্লিট করে দেবে না? তারপরে তারা বিলো স্ট্যান্ডার্ড মাল দিয়ে এগুলি করছে। এখানে কিন্তু আমাদের কোনো ইনভলভমেন্ট ছিল না। বেসিক দায়িত্ব নিয়েছে সরকার, দায়িত্ব নিয়েছে সিইটিপি করে দিবে। প্রথম থেকে কিন্তু আমাদের কোনো ইনভলভমেন্ট এখানে রাখা হয়নি। আমরা বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন সরকারি পর্যায়েও কিন্তু আমরা এটা বলার চেষ্টা করেছি। জনাব মিজানুর রহমান, একটি সাভারে একটি গ্যাস একটি সংস্থাও বা একটি কোম্পানিও আসলে গ্যাস সংযোগ পায় নাই। জি, একটি সংস্থা আজ পর্যন্ত গ্যাসের কানেকশন পায়নি। ওকে, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা চলে গেলেন তারা কেন চলে গেলেন, আর যারা যেতে পারেন নাই তারা কেন যেতে পারেন নাই, মানে এরকম কেন? জি জি, আসলে যারা আমরা চলে গেছি তারা কিন্তু আমরা কমপ্লিট যাইনি। আমরা আপনারা ওইখানে গেলে দেখবেন যে আমরা চামড়ার যে দুটো স্তর আছে, ক্রাস্ট এবং ওয়েট ব্লু, আমরা 50টা ট্যানারি ওই ওয়েট ব্লুটা উৎপাদন করছে, তারা কিন্তু ক্রাস্ট ফিনিশ উৎপাদন করছে না। ওকে, আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে স্থপতি মোবাশ্বের হোসেন আপনার কাছ থেকে এই বিষয়গুলির একটু আপনার মতামত পর্যবেক্ষণ একটু জানতে চাইবো, যে হাজারীবাগে যাওয়া না যাওয়া এবং আমরা যে অভিযোগ করি যে তারা আসলে সরতে চাইছেন এই ব্যাপারে আপনার অভিমতকে। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। স্থপতি মোবাশ্বের হোসেন, যে অভিযোগ জনাব মিজানুর রহমান করলেন যে আসলে একটি কোম্পানি এখন পর্যন্ত গ্যাসের সংযোগ পায় নাই এবং তাদের অন্যান্য অসুবিধার কথা যেগুলি জানালেন, সে ব্যাপারে একটু আপনার মতামত জানতে চাইছি। প্রথমে আমি অবশ্যই স্বীকার করবো যে এই তথ্যটি সম্পূর্ণ সঠিক, কারণ এই গ্যাস কানেকশন ডিসেম্বরের ভিতরে হওয়ার কথা ছিল। আমাদের সাথেই আলাপ আলোচনায় এই কথা এসেছিল, আমরা যখন কয়েকবার ওখানে যাওয়া আসা করলাম এবং কয়েকটি ওয়ার্কশপ সেমিনার করলাম, সেখানে গ্যাস সাপ্লাই করা সম্ভব হয় নাই যে কোনো কারণে হোক। আবার এখন বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে একটি কথা বলা হয় যে আমার কাছে যদি সঠিকভাবে আবেদনই না করে তাহলে আমি কিভাবে গ্যাস কানেকশন দেব, এবং এটারও কিছুটা সত্যতা আমি পেয়েছি। বড় কয়েকটি ফার্মের সাথে আমি আলাপ করেছি, তারা বললেন 7 দিন আগে আমি টাকা জমা দিয়েছি, 15 দিন আগে
টাকা জমা দিয়েছি। তো এটা তো জমা দেওয়া উচিত ছিল ডিসেম্বরের সময়ই দিয়ে দেওয়া উচিত ছিল, এবং তারপরে ক্ষতিপূরণ দাবি করা উচিত ছিল যে আমাকে এত দিনের মধ্যে গ্যাস কানেকশন দেওয়ার কথা কেন দেওয়া হয়নি। আপনি আমাদের সঙ্গেই থাকবেন জনাব মিজানুর রহমান, আপনি কবে নাগাদ আপনার প্রতিষ্ঠানের জন্য গ্যাসের আবেদন করেছিলেন জনাব মিজানুর রহমান? আমি গ্যাসের আবেদন করেছি প্রায় 1 মাস আগে আবেদন করেছি। কিন্তু ডিসেম্বরের মধ্যে গ্যাসের সংযোগ চেয়ে আপনি 1 মাস আগে আবেদন করেছেন। ডিসেম্বরের মাসের মধ্যে সংযোগ চেয়ে আপনি 1 মাস আগে আবেদন করা, তো মানে আপনি মার্চে আবেদন করেছেন? না, জি 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 আমি মার্চের প্রথম দিকে আবেদন করেছি আমি। ইসলামতি মোবাশ্বের হোসেন, আপনার কথার সত্যতা আসলে পাওয়া গেল যে আসলে আবেদনটি মানে অনেক পরে করা হয়েছে। জি মোবাশ্বের হোসেন। না, এইটার জন্য এককভাবে মালিকদেরকে দায়ী করা যায় না, কারণ গ্যাসের লাইনের কাজগুলি যদি দিনরাত করা হতো তাহলে এনারা বাধ্য হতেন আরো আগে কানেকশনের জন্য। আমি ওই জন্য বারবার আমরা একটি কথা বলেছি, সমন্বিতভাবে কাজ করাটা হয় নাই, এবং মালিক পক্ষ হাজারীবাগ থেকে যাওয়ার ব্যাপারে আগ্রহটা কম থাকার কারণে সরকার পক্ষের বা বিভিন্ন কন্ট্রাক্টরদেরও কাজের গতিবিধি অনেক ধিমাতালে হয়েছে। বিআরটিসি এই বুয়েট দায়িত্ব নেওয়ার পরে এই কাজের গতি অনেক বেড়েছে, এবং আমরা বাপার পক্ষ থেকে বিভিন্ন সময় এই জায়গায় আমরা ভিজিট করেছি এবং এটার কার্যক্রম দেখার ব্যাপারে চেষ্টা করেছি। যেরকম ধরা যাক ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ কেন এখনো হয় নাই, তাহলে তো এখানে তো যারা এটার দায়িত্বে ছিলেন তাদেরই ব্যর্থতা। তারা যদি এটা কমপ্লিট করতেন তাহলে তো মালিক পক্ষকে আমরা বলতে পারতাম যে সমস্ত কিছু রেডি অবস্থায় আছে, কেন তোমরা আসতেছো না। তো সমন্বিতভাবে আমি এখন আবেদন করব দুটি জিনিস। আমি মালিক পক্ষের বিভিন্ন জনের সাথে আলাপ করেছি, তাদের আর্থিক একটি ক্রাইসিস রয়েছে, এবং এটা সমাধান করার জন্য আপনার মাধ্যমে একটি কথা বলবো যে হাজারীবাগের জমির বর্তমান মূল্যের উপর ভিত্তি করে তাদের যে লোন রয়েছে, লোনের এরিয়াটুকু বাড়িয়ে দেওয়া যায় কিনা সেটি ভীষণভাবে বিবেচনা করার জন্য আমি অনুরোধ করব। কারণ যারা লোন নিয়েছে বহু বছর আগে, সেই সময় যে মূল্য ধরা হয়েছিল, এখন বর্তমানে সেই জমিগুলির মূল্য অনেক বেশি। তার আলোকে আইনের মাধ্যমেই ব্যাংক থেকে আরেকটু কিছু টাকা পয়সা যদি তাদেরকে দেওয়া যায়, আমি যতজনের সাথে আলাপ করেছি ট্রান্সফার করা এবং ক্যাপিটালের অভাব তারা ভীষণভাবে। আপনি আমাদের সঙ্গেই থাকেন। আমি জনাব মিজানুর রহমান আপনাকে জানতে চাইবো যে আজকে যে উচ্চ আদালতের পক্ষ থেকে 30 কোটি টাকা বকেয়া জরিমানা মাফের ঘোষণা দেওয়া হলো, আপনারা কি এটিকে একটি লাভজনক অবস্থান হিসেবে দেখেন না? আর যেটি হাজারীবাগের জমির মূল্যের কথা যেটি বলা হচ্ছিল, সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আপনাদের কি জানানো হয়েছে? সেখানে আপনাদের যারা জমির মালিকানা রয়েছে সেই জমিগুলি কি অবস্থায় বা কিভাবে মানে সেইগুলির রফাটা কিভাবে হবে, সেগুলি আপনাদের কোনো কিছু জানানো হয়েছে কিনা জনাব মিজানুর রহমান? আমাদের একটা বিশাল মানে আমাদের একটা হেল্প করবে, ডেফিনেটলি এটা আমাদের মানে এই মুহূর্তে আমাদের মানে যাওয়াটাকে একটু ত্বরান্বিত করবে। আর আমাদের যে জমির যে ব্যাপারটা উনি বলেছেন, অবশ্যই এটা সরকারি বিবেচনা নেওয়া উচিত। আমরা বারবারই বলেছি যে আমাদের জমির মূল্য যদি আমাদেরকে না দেওয়া হয়, মানে জমিটা যদি আমাদেরকে না দিয়ে দেওয়া হয়, বিশেষ করে উনি তো হাজারীবাগের কথা বলেছেন, আমাদের দাবিটা ছিল মূলত ডিস্ট্রিক্টের যে জায়গাটা, যেটা আমরা অলরেডি আমাদের টাকা পয়সাগুলি পরিশোধ করে ফেলছি, মানে আমাদের কিস্তিগুলি আমরা পরিশোধ করে ফেলছি, কিন্তু এখন পর্যন্ত আমরা আপনার যে জমি রেজিস্ট্রেশনটা বুঝে পাইনি। এই জমির মূল্য দাম নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা দেখা দেওয়ার কারণে মানে আমরা মানে এই জমিটা খুঁজে পাচ্ছি না, যার কারণে এটাকে আমরা কিন্তু ব্যাংকে বন্ধ করে দিতে পারছি না, যেহেতু জমিটা মালিকানা আমাদের নেই। যদি এই মালিকানাটা আমাদের থাকতে হাতে, তাহলে কিন্তু আমরা জমিটা বন্ধ দিয়ে আমরা। জনাব মিজানুর রহমান আপনাকে ধন্যবাদ। ইসলামতি মোবাশ্বের হোসেন, আপনাকে জানতে চাইবো যে এই হাজারীবাগের এই জমির মালিকানা কি ট্যানারি মালিক অ্যাসোসিয়েশনেরই থাকা উচিত? আমরা একটা আর্কিটেক্ট হিসাবে, প্ল্যানার্স হিসাবে আমরা একটা আবেদন জানিয়েছি যে এই এলাকাটাকে বাংলাদেশের বা ঢাকা শহরের একটা সবচেয়ে উন্নত একটি জায়গায় পরিণত করা সম্ভব, যেহেতু একটি অর্গানাইজেশনের মালিকদের হাতে এই জমিগুলি রয়েছে। এটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমরা ঢাকা শহরের চেহারা বদলিয়ে দিতে পারি, এবং এখানে খেলাধুলার জায়গা, আবাসস্থল, সমস্ত কিছু সুন্দরভাবে পরিকল্পনার মাধ্যমে যদি আমরা করতে পারি, এটা ঢাকা শহরের একটি আদর্শ আবাসিক এবং বিনোদন কেন্দ্র হিসাবে পরিণত করা সম্ভব, যেখানে সরকার এবং এই ট্যানারি মালিকদের ভিতরে একটি চুক্তির মাধ্যমে এই কাজটি যদি আমরা সুন্দরভাবে করতে পারি, আমি মনে করি খুব সুন্দর একটি সেটি তো আপনি। সবশেষে আমি একটি কথা বারবার বলবো, জমির মালিকানা কার থাকা উচিত? হাজারীবাগের মালিক, হাজারীবাগের ট্যানারি মালিকদের মালিকানা থাকা উচিত কিনা সেখানে?
এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের হাতের পরিবর্তে মালিক পক্ষের একটি অ্যাসোসিয়েশন করে তার অধীনে যদি এটাকে নিয়ে যাওয়া যায় তাহলে এটার মেইনটেনেন্স অনেক আধুনিক, অনেক সুন্দর মুবাশশির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান কো ডিএসপিকে একটি বিরতি নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিস্তার পানি বন্টনের বিকল্প প্রস্তাব দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে রাজশাহী থেকে থাকবেন নদী গবেষক মাহবুব সিদ্দিকী, ভারতের নয়াদিল্লি থেকে সহকর্মী অনিমেষ করও আছেন আমাদের সঙ্গে। তবে তার আগে নিচ্ছি 1 মিনিট 20 সেকেন্ড একটি বিরতি। রাজশাহী থেকে নদী গবেষক মাহবুব সিদ্দিকী এবং নয়াদিল্লিতে আছেন সহকর্মী অনিমেষ কর। জনাব মাহবুব সিদ্দিকী, তিস্তায় পানি নেই, পানির অভাবে এনটিপিসির বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, পারলে তোরসা, জলঢাকা, উত্তরবঙ্গের অন্য 4টি নদীর পানি নিয়ে আসলে আলোচনা করুন। মমতা ব্যানার্জির এই কথা আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি আর কিছুতে হোক তিস্তার পানি চুক্তিতে সায় দেবেন না। এই ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি? তোরসা, জলঢাকা সহ অন্য 4টি নদী দিয়ে কি আমাদের অভাব মিটবে কিনা? আসলে আমাদের প্রথমে বুঝতে হবে, আমরা আমাদের প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রীকে দিল্লিতে পাঠিয়েছি। উনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে কথা বলবেন এবং তিস্তা নিয়ে নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে কথা বলাটাই হলো যৌক্তিক, শ্রীমতী মমতা ব্যানার্জির সঙ্গে নয়। এবং যদি কোনো প্রস্তাব আসেই সেটি আসবে ভারতের প্রধানমন্ত্রীর নিকট থেকেই। তো আমরা ভাবছি, অন্তত এই বিষয়টা ভাবছি যে তিস্তা হলো আমাদের বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবনার বিষয়। গঙ্গা চুক্তি হয়েছে, এরপরে প্রধান যে চুক্তি হবে সেটি হবে তিস্তা চুক্তি। আমাদের প্রতিনিধি আলাপ করতে গেছেন তিস্তা চুক্তি নিয়ে, তিস্তা নিয়েই আলাপ হবে মূলত। সেখানে অন্য কোনো আন্তঃসীমান্ত নদী সেটি পরে আসবে, তিস্তার পরে জরুরি ভিত্তিতে পরবর্তী সময়ে অন্যান্য নদীর কথা আসবে। কারণ যে দুটি নদীর প্রস্তাব এসছে, যেটি আসলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের কাছ থেকেই আসা যৌক্তিক ছিল, সেটা এসছে অন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যেটি মোটেই যৌক্তিক নয়। তো তারপরেও আমি যদি ধরেই নেই যে হ্যাঁ, এটি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ওনারই প্রস্তাব, এটি উনি অন্যভাবে উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর মাধ্যমেই প্রস্তাবটা দিচ্ছেন, তাহলে আমরা বলবো যে না, এই মুহূর্তে আমাদের প্রধান সমস্যা হচ্ছে তিস্তা। তার মানে তিস্তা অববাহিকায় তিস্তার যে চুক্তি সেটি আসলে কোনোভাবে বিকল্প দিয়ে সেটি করা সম্ভব না। অনিমেষ কর, আজ রাষ্ট্রপতি দেয়া নৈশভোজে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা ব্যানার্জি। অন্যদিকে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে আলোচনা করেছেন সোনিয়া গান্ধীর সঙ্গে। সেখানেও তিস্তা নিয়ে কোনো রকম কোনো কথা উঠে আসছে কিনা, আপনাদের কোনো কিছু জানানো হয়েছে কিনা? অনিমেষ। খালিদ মহিউদ্দিন যেমনটি বলছিলেন, আমি শুনতে পাচ্ছিলাম রাজশাহী থেকে তার বক্তব্য। আমি আজকে কথা বলেছি ভারতের বিভিন্ন পর্যায়ে মানুষের সঙ্গে, দুটি পত্রিকার সম্পাদক, একজন কূটনীতিবিদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে ভারতের সংবিধানে যেই প্রভিশনটি আছে, কেন্দ্রীয় সরকার চাইলে রাজ্য সরকারকে উপেক্ষা করেও যে কোনো চুক্তি করতে পারে, কিন্তু সেই চুক্তিটা খুব বেশি টেকসই হওয়ার সম্ভাবনা কম। মুখ্যমন্ত্রীকে রাজি করিয়ে অথবা রাজ্য সরকারকে রাজি করিয়েই যদি চুক্তি করানো যায় তাহলে সেটি উভয় অঞ্চলের জন্যই শুভকর হতে পারে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নৈশভোজে যোগ দিয়েছেন, সেখানে মমতা ব্যানার্জির সঙ্গেও তার কথা হতে পারে, তবে এখনো কথা কোনো হয়েছে কিনা সেই বিষয়টি আমরা এখনো জানতে পারিনি, কারণ নৈশভোজটি এখনো চলছে। অনিমেষ, পশ্চিমবঙ্গে পরের বছর পঞ্চায়েত নির্বাচন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে পানি খুব সেন্সিটিভ একটি বিষয়, যেটি মমতা ব্যানার্জি বারবার বলছেন। তো এই কথা তো স্পষ্ট যে পশ্চিমবঙ্গের ভোটের
ঝুঁকি মমতা কিছুতেই নেবেন না, যে ক্ষেত্রে তাকে এরকম একটা অবস্থানই নিতে হবে যে তিনি আসলে তিস্তা চুক্তির বিরুদ্ধে। সেক্ষেত্রে তার মধ্যে এরকম একটি বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছিল, যদি নরেন্দ্র মোদী করতে চান তাহলে আর্টিকেল 253 তাদের কনস্টিটিউশন অনুসারে করে ফেলতে পারেন, কিন্তু নরেন্দ্র মোদীও তো সেদিকে যাবেন বলে মনে হচ্ছে না। মানে মমতা ব্যানার্জিকে পাশ কাটিয়ে কোনো চুক্তি করার ইচ্ছা তো আমরা নরেন্দ্র মোদীর মধ্যেও দেখতে পাচ্ছি না আসলে। এই ব্যাপারেই কথা হচ্ছিল আমার সাথে ভারতের দুটি পত্রিকা সম্পাদকের। তারাও বলছেন যে নরেন্দ্র মোদীও চাইবেন যে তিনি একজন জাতীয় নেতা, একজন যিনি আজকে একটি রাষ্ট্রের মুখ্যমন্ত্রী আছেন, তিনিও পরবর্তীতে একসময় জাতীয় নেতা হয়ে ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন। সুতরাং রাজনীতির কারণে নরেন্দ্র মোদীও চাইবেন না মমতা ব্যানার্জিকে পাশ কাটিয়ে কোনো কিছু করতে। এতে তাদের প্রত্যেকেরই রাজনৈতিক বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িয়ে আছে। আর পশ্চিমবঙ্গের যেহেতু তাদেরও পানির সমস্যা রয়েছে, শুষ্ক মৌসুমে কৃষিকাজে প্রচুর পানি লাগে এবং সেখানে তিস্তার পানিটি তাদেরও দরকার, সে কারণে পশ্চিমবঙ্গের মানুষের এই ভোটের রাজনীতির কারণেই মমতা ব্যানার্জিও পঞ্চায়েত নির্বাচনের আগে কিছুতেই তিস্তা চুক্তি করবেন না বলে মনে করছেন এখানে যারা আছেন, তারাও একই রকম মত তাদের। অনিমেষ, আমরা কি ধরে নিতে পারি যে তিস্তা চুক্তি আসলে অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেল? এটি ধরে নেওয়া যায় যে পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত অন্তত তিস্তা চুক্তি হবে না, অথবা মমতা ব্যানার্জি যে বিকল্প প্রস্তাব দিচ্ছেন, তারা বলছেন যে মমতার ঘনিষ্ঠ দুজন আমলা তারা বলছেন যে এমন একটি কার্যক্রম করা যেতে পারে, বড় একটি প্রকল্প নেওয়া যেতে পারে, যেই প্রকল্পে বর্ষা মৌসুমে যেই উদ্বৃত্ত পানি থাকে সেই উদ্বৃত্ত পানি বাংলাদেশ অংশে বড় ধরনের রিজার্ভার তৈরি করে সেখানে সংরক্ষণ করা হবে, যেটি শুষ্ক মৌসুমে বাংলাদেশ ব্যবহার করতে পারবে। এবং এই দুই অঞ্চলেরই যেই নদীগুলোতে পলি জমে গেছে সেই পলি সরানোর জন্য বাংলাদেশ এবং ভারত যৌথভাবে নদী খননের কাজ কিছু করবে। অনিমেষ কর, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব সিদ্দিক, আপনাকেও এড্রেসপিকে একটি বিরতি দিচ্ছি। কোরীয় উপদ্বীপে যুদ্ধজাহাজের বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বহরে একটি বিমানবাহী রণতরীও রয়েছে। অঞ্চলটিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব হিসেবে পদক্ষেপ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের অধ্যাপক ডক্টর মহসিন পাটোয়ারি। ডক্টর মহসিন পাটোয়ারি, আপনি কি মনে করেন যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে এই রণতরী বা রণবহর পাঠানো, নৌবহর পাঠানো আসলে কতটা যৌক্তিক? মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোরীয় উপদ্বীপে কি প্রতিষ্ঠিত করতে চাইছে? ডক্টর মহসিন পাটোয়ারি। জি, এটা তো আপনারা জানেন যে এই যে প্যাসিফিক কমান্ডের যে আমাদের অ্যাডমিরাল হ্যারিস নির্দেশে যে বিমানবাহী যুদ্ধজাহাজ নর্থ কোরিয়ার দিকে রওনা হয়েছে, পেনিনসুলার দিকে, এই যুদ্ধজাহাজ কার্ল ভিনসেন্টটা কিন্তু অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল, সেটা না গিয়ে নর্থ কোরিয়ান পেনিনসুলার দিকে যাচ্ছে। এটা একটা সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। এটা দীর্ঘদিন থেকে ইউনাইটেড স্টেটস চেষ্টা করে আসছিল যে কোরিয়ার যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অ্যান্ড ব্যালিস্টিক মিসাইল ক্যাপাবিলিটিটা বন্ধ করার জন্য, কারণ এটা আমেরিকার জন্য একটা বিরাট কনসার্ন। নট অনলি আমেরিকার যে অ্যালাইজ আছে যেমন জাপান এবং সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, এছাড়াও এই টেকনোলজিটা ডেভেলপ করলে ইভেনচুয়ালি এটা আমেরিকান ওয়েস্ট কোস্টে এসে এটা রিস্ক করতে পারে। সেজন্য এটা বন্ধ করার চেষ্টা করছে ডিপ্লোম্যাটিক হয়ে বিভিন্নভাবে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে তো আপনারা শুনেছেন বলেছিল যে চায়নাকে রিকোয়েস্ট করছে যে চায়না তার লেভারেজটা ইউজ করে এই নিউক্লিয়ার টেস্টগুলো বন্ধ করা যায় কিনা, নিউক্লিয়ার প্রগ্রেসটা বন্ধ করা যায় কিনা। এবং উনি এটাও বলেছেন যে যদি চায়না যদি না করে তাহলে আমেরিকা ইউনিল্যাটারালি এটা করবে। এখন আমার মনে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমেরিকা ইজ ক্রিয়েটিং এ প্রেশার। কার্ল ভিনসেন কিন্তু নতুন সেখানে না, গত মাসেও কিন্তু সাউথ কোরিয়ার সাথে যখন যুক্ত মহড়া হচ্ছিল মিলিটারি, তখনও কিন্তু কার্ল ভিনসেন ওখানে ছিল। তো এবারকার মুভটা আমার মনে হয় একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে আর কি, যাতে করে। জি ডক্টর পাটোয়ারি, যদি সিরিয়ার দিকে একটু চোখ ফেরায়, যে সিরিয়ায় টমাহক ক্ষেপণাস্ত্র মারার পরে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় যে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা করলো, তারপরে যে ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার মুখোমুখি হতে চাইলেন না, এটিকে কোনো বিশেষ বার্তা দিচ্ছে কিনা? এটাতে কমপ্লিকেটেড ব্যাপার, কারণ এখানে আমেরিকার ভিতরও এটা মনে হচ্ছে যে এই যে সিরিয়ায় যে ঘটনাটা ঘটেছে, যে কেমিক্যাল অ্যাটাক হয়েছে, এটা একটা খুবই খারাপ জিনিস। কিন্তু তার প্রতিবাদে যেই টমহক মিসাইলের যে অ্যাটাকটা হয়েছে,
এটা আমেরিকা তো বুঝতে পারছে না যে এটা whether it is political, ইন্টারনাল পলিটিক্সকে ফ্যাসিফাই করার জন্য করা হয়েছে না রিয়েল এটা করা হয়েছে, কারণ ওটা ভেরি সার্জিক্যাল এবং এটা কোনো সিরিয়াস ব্যাপার না। আমরা এখন শুনতে পাচ্ছি ওখান থেকে এখনো কিন্তু প্রেসিডেন্ট আসাদের প্লেন কিন্তু উঠতেছে এবং যে জায়গায় কেমিক্যাল অ্যাটাকটা হয়েছে সেই সিটিতে আবারও অ্যাটাক হচ্ছে। সুতরাং এটা একটা it is a controversial and so very hard to say what was the intention. একটি প্রশ্ন করতে চাই, যে প্রশ্নটা এখন ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবীর মানুষের মধ্যে, ইজ আমেরিকা অন ওয়ার এগেইন ইন মিডল ইস্ট? এটা এখনো ক্লিয়ার না। আপনারা তো জানেন প্রেসিডেন্ট ট্রাম্প ইজ নট ভেরি ওপেন এই ব্যাপারটা, কারণ গত সপ্তাহে দুইভাবে ডেভেলপ করেছে। একটা তো আপনারা দেখছেন যে আমাদের সেক্রেটারি অফ স্টেট রেক টিলারসন বলেছে যে রিজিম চেঞ্জ করাটা তাদের একটা ব্যাপার না, এটা তারা চাচ্ছে যে সিরিয়ান জনগণ ঠিক করবে যে সিরিয়াতে কি করবে। ডক্টর মহসিন পাটোয়ারি, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিট স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।